আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। শিক্ষক পরিচিতি। আমি তপন কুমার মণ্ডল, প্রভাষক হিসাব বিজ্ঞান, আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ, চড়াইকোল, কুমারখালী, কুষ্টিয়া। পাঠ পরিচিতি। আজকে আমি একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ খুচরা নগদান বহি। ইংরেজিতে এটাকে পেটি ক্যাশ বুক বলে। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা নগদান বই কি তা জানতে পারবে, নগদান বইয়ের শ্রেণী বিভাগ করতে পারবে, খুচরা নগদান অর্থাৎ পেটি ক্যাশ বুক কি তা জানতে পারবে, বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই সম্পর্কে জানতে পারবে, অগ্রদত্ত পদ্ধতির খুচরা নগদান বই সম্পর্কে জানতে পারবে এবং খুচরা নগদান বই সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। এখন আমরা শিখব নগদান বই কাকে বলে। যে বইতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমস্ত প্রকার নগদ লেনদেন অর্থাৎ নগদ প্রাপ্তি ও পরিশোধগুলো তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয়, সে বইকে নগদান বই বলা হয়। আমরা নগদান বই সম্পর্কে এর আগে আমি 2টি ক্লাস এই নগদান বইয়ের উপর নিয়েছি, তোমরা সে দুটো ক্লাস দেখে থাকবে। আমি আজকে নগদান বই কি বা কাকে বলে এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি। এখন দেখি নগদান বইয়ের প্রকারভেদ বা নগদান বই কয় প্রকার ও কি কি। প্রথমে আমরা নগদান বইকে 2টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সাধারণ নগদান বই, আরেকটি হচ্ছে খুচরা নগদান বই। সাধারণ নগদান বইকে আমরা 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। একটি হচ্ছে একঘরা নগদান বই, আরেকটি দুঘরা নগদান বই এবং 3 নম্বরটি হচ্ছে 3 ঘরা নগদান বই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত 2টি ক্লাস এই নগদান বইয়ের উপর আমি নিয়েছি, সেখানে 2 ঘরা নগদান বই এবং 3 ঘরা নগদান বই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুচরা নগদান বই। খুচরা নগদান বইকে আমরা 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। এর একটি হচ্ছে সাধারণ খুচরা নগদান বই, আরেকটি হচ্ছে বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই এবং তৃতীয়টি হচ্ছে অগ্রদত্ত পদ্ধতির খুচরা নগদান বই। আমাদের পরীক্ষায় সাধারণত বহুঘরা বা বিশ্লেষণাত্মক এবং অগ্রদত্ত পদ্ধতির খুচরা নগদান বই সংক্রান্ত প্রশ্নের সমাধান করতে বলে। তাই আমরা আজকের ক্লাসে আমরা বহুঘরা বা বিশ্লেষণাত্মক নগদান বই আর অগ্রদত্ত পদ্ধতির খুচরা নগদান বই নিয়ে আলোচনা করব। এখন আমি তোমাদের সামনে যেটা উপস্থাপন করছি সেটা হচ্ছে খুচরা নগদান বই কি বা হোয়াট ইজ পেটি ক্যাশ বুক, অর্থাৎ খুচরা নগদান বই কাকে বলে। খুচরা বা ছোট ছোট খরচগুলোর হিসাব যে নগদান বইতে রাখা হয় তাকে খুচরা নগদান বই বলে। সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে ছোট ছোট খরচগুলো যে নগদান বইতে রাখা হয় তাকে খুচরা নগদান বই বলে। খুচরা নগদান বই প্রধান নগদান বইয়ের মতো, অর্থাৎ কি বলছে, খুচরা নগদান বই প্রধান নগদান বইয়ের মতো একটি প্রাথমিক হিসাবের বই। ডাক ও তার খরচ,
ছাপা ও মণিহারি খরচ, যাতায়াত খরচ ইত্যাদি খরচগুলোর হিসাব খুচরা নগদান বইতে লেখা হয়। খুচরা নগদান বই আবার 3 প্রকার। সেগুলো কি কি দেখি। একটি হচ্ছে সাধারণ খুচরা নগদান বই, যেটা আমি একটু আগে শ্রেণী বিভাগ করে দেখালাম। এখানে সংজ্ঞা দিয়ে দেখাচ্ছি। যে খুচরা নগদান বইতে খরচের টাকার পরিমাণ লিপিবদ্ধের জন্য মাত্র একটি ঘর থাকে, অর্থাৎ খরচের যে টাকার পরিমাণ সেটা লেখার জন্য শুধুমাত্র একটি ঘর থাকে, তাকে সাধারণ খুচরা নগদান বই বলে। এর ব্যবহার বর্তমানে দেখা যায় না, তাই আমরা এটা নিয়ে আলোচনা করব না, কিন্তু সাধারণ খুচরা নগদান বইটি কেমন সেটা দেখানোর জন্য আমি এখানে উপস্থাপন করছি। দেখো যে সাধারণ খুচরা নগদান বই তার নমুনা কেমন হবে। এইটা একটি সাধারণ খুচরা নগদান বইয়ের ছক। এখানে টাকার পরিমাণ বা টাকার কলাম হচ্ছে একটি, একে খরচের ঘর, এর কলাম একটি। এটা হচ্ছে সাধারণ খুচরা নগদান বইয়ের একটা নমুনা ছক। এবার আমরা দেখব যে বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই কি। খুচরা খরচের বিশ্লেষণ দেখিয়ে যে খুচরা নগদান বই রাখা হয় তাকে বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই বলে। অর্থাৎ বলছে কি, খুচরা খরচের বিশ্লেষণ দেখিয়ে যে নগদান বই করা হয় কেমন সেটা আমরা ছক দেখলে বুঝতে পারবো। বহুঘর বিশিষ্ট খুচরা নগদান বইয়ে খরচ বিশ্লেষণের জন্য পৃথক পৃথক কলাম রাখা হয় এবং সময়ান্তে কলামের সমষ্টি খতিয়ানে স্থানান্তর করা হয়। কলামের সংখ্যা বেশি হলে বিবিধ খরচ কলামে লেখা হয়। এই সংজ্ঞা দেখে বা সংজ্ঞা পড়ে আমরা যতখানি বুঝব, আর বাস্তবে অঙ্কে গেলে আমরা আরেকটু ভালো বুঝতে পারব। বলছে বহুঘর বিশিষ্ট খুচরা নগদান বইতে খুচরা খরচের বিশ্লেষণের জন্য পৃথক পৃথক কলাম রাখা হয়, কিন্তু সময়ান্তে অর্থাৎ একটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর এই কলামের সমষ্টি খতিয়ানে স্থানান্তর করা হয়। এখানে কলামের সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে বিবিধ খরচ কলামে আমরা লিখব। কেমন হবে তার একটা নমুনা ছক আমরা দেখি। এটা হচ্ছে খুচরা নগদান বই, বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই। এর ডেবিট আর ক্রেডিট থাকবে। এই দেখো বিভিন্ন প্রকার খুচরা খরচের বিশ্লেষণ, যে কথা সংজ্ঞায় বলা ছিল এইভাবে খুচরা খরচের বিশ্লেষণ করা হয়েছে। মণিহারি, যাতায়াত, আপ্যায়ন, ডাক, এরকম বিভিন্ন খুচরা খরচের নাম আলাদা আলাদাভাবে লিখে যে একটা ছক তৈরি করা হয়েছে, এটা হচ্ছে বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই। আমরা অঙ্কের সমাধান করতে গেলে আর একটু ভালো বুঝতে পারবো। আমি নমুনা এখানে দেখালাম তোমাদের জাস্ট একটি নমুনা দেখানো হলো। এবার আমরা আসি 3 নম্বর, অর্থাৎ অগ্রদত্ত পদ্ধতির খুচরা নগদান বই কি বা কাকে বলে। অগ্রদত্ত অর্থ আগে দেয়া, যে পদ্ধতিতে ছোট ক্যাশিয়ারকে একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠানের খুচরা ব্যয়গুলো পরিশোধ করার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ অগ্রিম প্রদান করা হয় এবং ভাউচার সহ খরচের বিবরণী দাখিল সাপেক্ষে খুচরা বা ছোট ক্যাশিয়ারকে পুনরায় খরচের সমপরিমাণ অর্থ অগ্রিম প্রদান করা হয়, সেই পদ্ধতিকে অগ্রদত্ত নগদান পদ্ধতি বলে। এই খুচরা নগদান বইটিও বহুঘরা বা বিশিষ্ট খুচরা নগদান বই বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বইয়ের অনুরূপ হয়। অর্থাৎ আমরা 2 নম্বরে যেটা দেখলাম যে বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, এই অগ্রদত্ত পদ্ধতিও ঠিক একই রকম, শুধু পার্থক্য এই জায়গায় যে একটা খুচরা ব্যয় পরিশোধ করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আগেই প্রদান করা হয় এবং সেই খরচ নির্বাহ করার সাপেক্ষে ছোট ক্যাশিয়ার যখন প্রধান ক্যাশিয়ারের কাছে বলবে যে আমার এই কয় টাকা খরচ হয়ে গেছে, মানে অর্থাৎ খরচের বিবরণী দাখিল সাপেক্ষে, অর্থাৎ একটা ভাউচার সহ খরচের যে বিবরণী দাখিল করবে যে আমার এই টাকাটা খরচ হয়ে গেছে, তখন প্রধান ক্যাশিয়ার আবার ঠিক সেই পরিমাণ অর্থ, অর্থাৎ যে পরিমাণ অর্থ ব্যয় হওয়ার জন্য পূর্ব থেকে নির্ধারিত থাকে সেটা প্রদান করবে। এই খুচরা নগদান বইটিও বলছে বিশ্লেষণাত্মক খুচরা নগদান বইয়ের মতোই হয়। কেমন আমরা তার নমুনা দেখি। যেমন খুচরা নগদান বই, এটা বলছে অগ্রদত্ত নিয়মে। এর আগে আমরা দেখলাম
বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, আর এটা হচ্ছে অগ্রদত্ত পদ্ধতির খুচরা নগদান বই। দুটো নগদান বইয়ের নমুনা ছক প্রায় একই রকম, দেখো শুধু পার্থক্য এখানে এখানে ব্যালেন্স বিডি একটা 50 টাকা, আর নগদ টাকা আনলে পরে আর বাদ বাকি যে নগদ টাকা আনবে মোট 300 টাকা খুচরা খরচ হবে বলে অনুমান করা হয়েছে, তার 250 টাকা যে দিয়েছে প্রধান ক্যাশিয়ার, তাই মোট হচ্ছে 300 টাকা। এখানে আর এই জায়গায় অর্থাৎ ব্যালেন্স বিডি, আবার নগদানের যে পরের মাসে যেটা আরও প্রথম মাসে যেটা খরচ হয়েছে, পরের মাসে আর 300 টাকা পূজাতে আর বাদ বাকি যে টাকা লাগবে সেই টাকাটা এখানে দেখানো হয়েছে। অর্থাৎ এখানে আর এই জায়গায় এটা আমি উদাহরণ দিয়ে যখন সমাধান করব তখন বুঝতে আর একটু সহজ হবে। আমি একটা নমুনা ছক দেখালাম যে অগ্রদত্ত পদ্ধতির খুচরা নগদান বই কেমন হবে। আমাদের অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই প্রস্তুতে কয়েকটি জাবেদা দাখিলা মনে রাখতে হবে। সেই জাবেদা দাখিলা কি কি আমরা এখন দেখব। খুচরা খরচের জন্য যখন প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে নগদ টাকা বা চেক পাওয়া যায়, একটু ভালো করে লক্ষ্য করো, খুচরা খরচের জন্য যখন প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে, অর্থাৎ আমি যে খুচরা খরচ করব তার প্রধান ক্যাশিয়ার অর্থাৎ হেড ক্লার্ক, সে তার নিকট থেকে নগদ টাকা বা চেক পাওয়া গেলে জাবেদা কী হবে দেখো। খুচরা নগদান হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট বা ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ চেকে টাকা পাওয়া গেলে আমরা ব্যাংক হিসাব ক্রেডিট দেব, আর নগদ টাকা পাওয়া গেলে নগদান হিসাব ক্রেডিট দেব। খুচরা খরচের জন্য প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে টাকা পাওয়া গেলে খুচরা নগদান হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এই জাবেদাটা তোমাদের মনে রাখতে হবে। খুচরা খরচের জন্য নিম্নোক্ত জাবেদা দিতে হয়। যখন খুচরা খরচ হয়ে যাবে তার জন্য এরকম জাবেদা দেখো, যে ডাক ও তার খরচ, মণিহারি খরচ, বিবিধ খরচ ইত্যাদি সবগুলোই ডেবিট, আর খুচরা নগদান হিসাব ক্রেডিট। এই দুটো জাবেদা আমাদের মনে রাখতে হবে। যে কোনো খরচ ডেবিট আর খুচরা নগদান ক্রেডিট, আর প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে পাওয়া গেলে সেটা খুচরা নগদান ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট করব। এখন আমরা একটি সমস্যার সমাধান করি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বোর্ড প্রশ্নে সাধারণত খুচরা নগদান বই করতে বলে। এই অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করলেই অঙ্কটির সমাধান করতে পারবে। এটা একটা প্রশ্ন। এই প্রশ্নে আমাদের বলেছে বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই তৈরি করো। অর্থাৎ আমরা খুচরা নগদান বইয়ের যে শ্রেণীবিভাগ করলাম তার মধ্যে তিনটা দেখিয়েছি, একটু আগেই বললাম। একটি হচ্ছে সাধারণ খুচরা নগদান বই, একটি হচ্ছে বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, আর একটি হচ্ছে অগ্রদত্ত পদ্ধতির খুচরা নগদান বই। আমাদের প্রশ্নে বলেছে বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই তৈরি করো। এখানে এই প্রশ্নটিতে তোমরা দেখো যে 2019 সালের 1 জুন তারিখে প্রধান ক্যাশিয়ারের নিকট হতে নগদ পাওয়া গেল 250 টাকা। প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে নগদ পাওয়া গেল 250 টাকা। এইবার মণিহারি ক্রয়, কার্বন ক্রয় ইত্যাদি এতগুলো আমি বর্ণনা করছি না, সবই খরচ, বিবিধ রকম খরচ, সে খরচ বাবদ একটা টাকা দেওয়া আছে। এই হচ্ছে মূল একটা প্রশ্ন। এখন বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই তৈরি করতে বলেছে। আর একটু খেয়াল করে যে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে নগদ পাওয়া গেছে 250 টাকা, শুধু পাওয়া গেছে একটা, সবই খরচ। কিভাবে এর সমাধান করব আমরা এখন দেখব। দেখো, সমাধানে আমি পুরো একটা সমাধান তোমাদের সামনে তুলে ধরেছি। মনে করছো যে সমাধান হয়ে গেল, এই পেজটা দেখে মনে করছো সমাধান হয়ে গেল, তা না। কিভাবে আমি এটা তৈরি করেছি সেটা তোমাদের কাছে ধীরে ধীরে বর্ণনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে খুচরা নগদান বই বিশ্লেষণাত্মক, তার ডেবিট আর ক্রেডিট দিছি। এই দিকে দেখো বিভিন্ন প্রকার খুচরা খরচের বিশ্লেষণ বলে একটা ঘর কাটা হয়েছে।
আর এই পাশে দেখো প্রাপ্ত টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নম্বর, মোট প্রদত্ত টাকা এইভাবে দেওয়া আছে। কিন্তু প্রথমেই দেখে একটু জটিল মনে হচ্ছে যে এটা কেমন করে করব। এটা করা খুব সহজ। আমার একটা কৌশল আমি একটা কৌশল অবলম্বন করি, সেটা তোমাদের পছন্দ হলে এটা গ্রহণ করতে পারো। দেখো কৌশলটা কেমন। সেটা হচ্ছে, প্রথমে আমি এই দেখো একটা গোলাপি কালার দিয়ে একটা ঘর বা সিলেক্ট করে দেখাচ্ছি যে তারিখ, বিবরণ আর এই যে প্রাপ্ত টাকা, এই টাকার ঘরটা বাম পাশে লেখা হয়েছে। তোমরা ধরে নাও যে এই টাকাটা তারিখ, বিবরণ, তারপরেই আছে টাকার ঘর, এইটা মনে করে নাও। তারিখ, বিবরণ, টাকার ঘর, সেই টাকার ঘরটাকে আমি এখানে বামে লিখেছি, এটা মনে করো। আরেকটা দেখো, আমি সবুজ কালার বা নীল কালার দিয়ে দেখো দেখাচ্ছি, তারিখ, বিবরণ, ভাউচার নম্বর, মোট প্রদত্ত টাকা। অর্থাৎ প্রদত্ত টাকা, এটাকে শুধু টাকা ধরো, তাহলে আর একটু সহজ হবে। তারিখ, বিবরণ, ভাউচার নম্বর, টাকা, এই নীল ঘরের মধ্যে যেটা আছে সেটা দেখো তোমরা যে খতিয়ান হিসাব করেছো, ঠিক খতিয়ান হিসাবের ক্রেডিট সাইডের মতোই তারিখ, বিবরণ, ভাউচার নম্বর, টাকা। অর্থাৎ খতিয়ান হিসাবের দুইটা ভাগ থাকে, একটা ক্রেডিট সাইড, একটা ডেবিট সাইড। এটারও ঠিক তেমনি ডেবিট আর ক্রেডিট এই পাশে লেখা হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে এই নীল কালারের এই ছকটা হচ্ছে ক্রেডিট সাইড, আর এই যে গোলাপি কালারের যেটা ইন্ডিকেটর দিয়ে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ডেবিট সাইড। এইভাবে যদি তুমি খতিয়ানের মতো করে চিন্তা করো তাহলে অঙ্কটি করতে সহজ হবে। তাহলে আমরা প্রথমেই দেখেছি যে আমরা প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে পেয়েছি 250 টাকা। তাহলে তার জাবেদা আমরা শিখে এসেছি একটু আগেই যে খুচরা নগদান হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। দেখো তাই লেখা হয়েছে, খুচরা নগদান হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। সেই ক্রেডিটটা এই পাশে টাকাটা লিখছি বামের দিকে, এই হচ্ছে পার্থক্য। তাহলে একটাই জাবেদা শুধু, প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে যে টাকাটা আমরা পেলাম সেটা হচ্ছে, আবার বলছি, খুচরা নগদান হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ঠিক সেইভাবে লেখা হয়েছে, ক্রেডিট লিখে টাকাটা শুধু বামে এখানে লেখা হয়েছে। আর ডাইন দিকে দেখো সবগুলো খরচ। আমরা যে জাবেদা একটু আগে দেখিয়েছি তোমাদের, যে কোনো খরচ নির্বাহ হলে তখন জাবেদা দিতে হবে যে কোনো খরচ ডেবিট আর খুচরা নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ খুচরা নগদান হিসাবের ক্রেডিট সাইডে এই খরচগুলো বসবে, সেইভাবে দেখিয়েছি। এখন এটাকে আমি আরেকটু সহজ করে বোঝানোর জন্য আমি দেখি তোমাদের জন্য একটা খতিয়ান হিসাব নিয়ে আসলাম। অনেকেই তোমরা জানো যে অনেকে জাবেদা করেছো, খতিয়ানও পারো। এই খুচরা নগদান বহিটাও এই খতিয়ানের মতোই, এটা একটা খতিয়ান বহি, নগদান হিসাব। এই দেখো এই সাইডে হচ্ছে ডেবিট সাইড, আমি একটু আগে যেটা বললাম তারিখ, বিবরণ, টাকা। আর এইটা হচ্ছে ক্রেডিট সাইড, তারিখ, বিবরণ, ভাউচার নম্বর, টাকা। খরচগুলো সব এদিকে গেছে। আর ঠিক এই রকম নগদান বইয়ের মতোই খুচরা নগদান বই একটা নতুন বা সুন্দর একটা কৌশলে লেখা হয় মাত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে কি করে এই রকম দুটো ঘরকে আমি দেখিয়েছি। অর্থাৎ একটা কৌশলের ভিত্তিতেই ওই খতিয়ান হিসাবের মতোই এই খুচরা নগদান বই লেখা হয়ে থাকে। এখানে অনেক বড় ঘর দেখে তোমরা মনে করো এটা জটিল ব্যাপার, আসলে জটিল কোনো বিষয় নাই, খুব সহজ একটা পদ্ধতি। এবার বিভিন্ন প্রকার খুচরা খরচের বিশ্লেষণ আমি একটু পরে দেখাচ্ছি, কারণ এই খুচরা খরচের বিশ্লেষণটা আমি যদি বন্ধ করে দিই সেক্ষেত্রে অঙ্কটা দেখো আরেকটু ছোট হয়ে গেল, আরেকটু সহজভাবে বোঝা যাচ্ছে যে এই সাইডটা হচ্ছে ক্রেডিট সাইড আর এই সাইডটা হচ্ছে ডেবিট সাইড, ঠিক খতিয়ান বইয়ের মতোই। এটা বন্ধ করে দিচ্ছি কারণ এটা আমি পরে ব্যাখ্যা দেব। এইবার আমরা আসি বাম সাইড, অর্থাৎ এইটুকুর ব্যাখ্যা আমি আগে দিয়েছি। এবার বিভিন্ন প্রকার খুচরা খরচের বিশ্লেষণ, কিভাবে আমরা এই বিশ্লেষণটা করব সেটা সহজ কি করে করা যায় আমি বর্ণনা দিচ্ছি বা বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে দেখো বিভিন্ন রকম খরচ রয়েছে, মণিহারি, কার্বন, যাতায়াত, আপ্যায়ন, পেন্সিল, ডাক টিকিট, বাস ভাড়া, প্যাকিং খরচ ইত্যাদি খরচ দেওয়া আছে। তাহলে এই খরচগুলোর মধ্যে আমি দেখাচ্ছি, দেখো মণিহারি ক্রয়, আবার যদি বলি কার্বন ক্রয়, আবার যদি বলি পেন্সিল ক্রয়, তাহলে এই জাতীয় খরচগুলো আমি একটা নামে অভিহিত করতে পারি, সেটা হচ্ছে মণিহারি। অর্থাৎ এই তিনটা খরচকেই আমরা মণিহারি খরচের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি।
তাই একবারে আমরা মণিহারির মধ্যেই 3টা খরচকে দেখিয়েছি মোট 54 টাকা। আবার একইভাবে আমরা যদি যাতায়াত খরচ আবার বাস ভাড়া এই দুটোকে একটি নামে অন্তর্ভুক্ত করতে পারি, সেটা হচ্ছে যাতায়াত খরচ। তাই এই দুটো খরচকে আমরা যাতায়াতের মধ্যে দিয়ে মোট 14 টাকা যাতায়াত খরচ। ঠিক তেমনিভাবে আপ্যায়ন খরচ, ডাক টিকিট ক্রয়, প্যাকিং খরচ এই জাতীয় খরচগুলো যদি কোনো একটা খরচের অন্তর্ভুক্ত করে লেখা যায় তোমরা লিখতে পারো। আর যদি খরচগুলো আলাদা আলাদা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা নাম দেবে। যেমন আপ্যায়ন খরচ, ডাক খরচ, প্যাকিং খরচ আমি দিয়েছি। তোমাদের যদি মনে করো যে আমি প্যাকিং খরচটা দেব না বা আরও 2-1টা খরচ এখানে বেশি আছে, সেই ক্ষেত্রে তোমরা এখানে সেই খরচগুলোর নাম বিবিধ খরচ বলে একটা কলাম করে সেখানে 3-4টে আইটেম লিখতে পারো বিবিধ খরচ নাম দিয়ে। এইভাবে আমরা বিভিন্ন খরচের বিশ্লেষণটা করতে পারি। আর এই পাশটুকু আমরা দেখিয়েছি তোমাদের। এবার আমরা আরও একটি সমস্যার সমাধান করি। দেখো, এর আগে একটি করলাম অঙ্ক যে বিশ্লেষণাত্মক খুচরা নগদান বহি, আর এখন আমরা আরেকটি অঙ্ক বা সমস্যা তোমাদের সামনে তুলে ধরেছি। এখন এর সমাধান চাচ্ছে যে অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই তৈরি করো। একটু আগে করলাম বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, আর এখন আমরা করছি অগ্রদত্ত নিয়মের খুচরা নগদান বই। তাহলে অগ্রদত্ত নিয়মের খুচরা নগদান বই কিভাবে করতে হয় এইটা জানতে হলে আমাদের দুটো বিষয় জানতে হবে। একটি হচ্ছে আমার ব্যালেন্স আছে কত, অর্থাৎ নগদ তহবিলে কয় টাকা আছে সেটা, আর প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে আমরা কয় টাকা পেলাম সেটা। এই দুটো বিষয় আমাদের জানতে হবে। তাহলে আমাদের এই অঙ্কে আছে খুচরা নগদ তহবিল 50 টাকা ছিল, আর প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে নগদ পালাম 250 টাকা। অর্থাৎ খুচরা খরচের জন্য মোট বরাদ্দই হচ্ছে 300 টাকা। অর্থাৎ আগে থেকেই নির্ধারিত থাকে যে খুচরা খরচের জন্য 300 টাকা আপনি পাবেন। সেক্ষেত্রে ক্যাশে ছিল 50 টাকা বা ব্যালেন্স ছিল, আর প্রধান ক্যাশিয়ার দিল 250 টাকা। অগ্রদত্ত নিয়মের খুচরা নগদান বই আমি এর আগেই বলেছি যে বিশ্লেষণাত্মক খুচরা নগদান বইয়ের মতোই, শুধু এই দুটো আইটেম এখানে একটু ভিন্ন থাকে। সেটা কি করে সমাধান করতে হয় আমরা দেখি। এখানে দেখো, সাখাওয়াত অ্যান্ড সন্সের খুচরা নগদান বই অগ্রদত্ত নিয়মে, এরও ডেবিট ক্রেডিট আছে। আগে যেভাবে শকটা দেখিয়েছি এখানেও ঠিক একই রকম শক, পার্থক্য শুধু এই জায়গায়। এটা ব্যালেন্স বিডি, অর্থাৎ যে টাকাটা আমার পূর্বে থেকে কারবারে ছিল সেটা, আর প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে নগদ টাকা পেলাম 250, সেটা আমরা এখানে দেখালাম। আমরা আগেই জাবেদা শিখে এসেছি যে খুচরা নগদান বই ডেবিট আর নগদান বই ক্রেডিট, তাই সেই টাকাটা আমরা এখানে দেখিয়েছি। আর এখানে ক্লোজিং বা শেষে আমার কয় টাকা খরচ হয়েছে প্লাস মাইনাস করে যে আমার 205 টাকা ব্যালেন্স সিডি আছে, সেই 205 টাকা 1 জুলাই, অর্থাৎ এটা জুন মাস আর এটা হচ্ছে জুলাইয়ের 1 তারিখে 205 টাকা আমার ব্যালেন্স বিডি আছে। আর প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে এই জুলাই মাসের 1 তারিখে আর পাওয়া যাবে 95 টাকা, মোট 300 টাকা পুঁজিয়ে এখানে রাখতে হবে। এই হচ্ছে অগ্রদত্ত নিয়মে। আর একটু আগে যে বিশ্লেষণাত্মক করলাম প্রায় একই, পার্থক্যই শুধু 2 জায়গায়। আর এগুলোর ব্যাখ্যা আমি আগেই দিয়েছি, আর নতুন করে বলছি না। তোমরা হয়তো বুঝতে পেরেছো বিষয়টা কেমন। এবার দলীয় কাজ, অর্থাৎ এটা একটা প্রশ্নপত্র। তোমরা দলগতভাবে ক্লাসে বসে এই প্রশ্নের সমাধানটা করতে। যদি আমি ক্লাস নিতাম, এখন এই অনলাইন ক্লাসে এরকম কিছু দেখা বা করার সুযোগ নেই। তবু একটা ক্লাসের ফর্মালিটি কেমন হয়ে থাকে বা পূর্ণাঙ্গ একটা ক্লাস কেমন হয়ে থাকে তার জন্য আমি দলীয় কাজটা এখানে অন্তর্ভুক্ত করেছি। ঠিক একই রকমভাবে একক কাজ, খুচরা নগদান বই কী, খুচরা নগদান বই কত প্রকার ও কী কী, বহুঘরা খুচরা নগদান বই কাকে বলে, অগ্রদত্ত খুচরা নগদান বইয়ের সুবিধা কী, মূল্যায়ন, দেখো নগদান বই কী, খুচরা নগদান বই কাকে বলে, খুচরা নগদান বই কত প্রকার ও কী কী, অগ্রদত্ত খুচরা নগদান বইয়ের অসুবিধা কী কী, বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই কাকে বলে, বহুঘরা খুচরা নগদান বইয়ের সুবিধা কী, এই জিনিসগুলো আমরা ক্লাসে থাকলে হয়তো তোমাদের এক এক করে ধরতাম।
তোমরা উত্তর দিতে, কিন্তু এখানে সে সুযোগ নেই, শুধু দেখাচ্ছি মাত্র। বাড়ির কাজ, একটা প্রশ্নপত্র দেওয়া হয়েছে, বাড়ির থেকে তোমরা যাতে করে আনতে পারো এমন একটা বাড়ির কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের পরবর্তী পাঠ রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবার আমাদের দেখা হবে এই আশা রাখি। ধন্যবাদ সবাইকে।